বিষয়ে আরে করে জানাবেন, বা বর্তমানে যারা ইন্টার্নশিপে আছেন তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। 26-এর মার্চে আপনারা আরএন এক্সাম কারা কারা দিবেন একটু কমেন্টস করে জানাবেন, বা যারা যারা ইন্টার্নশিপে আছেন বর্তমানে। কুলসুমা আক্তার, দেখুন আমাদের এই যে ফ্লুইডটা আমাদের অনেক বেশি কাজে আসে যে কোনো ক্ষেত্রে, যেমন আপনি হসপিটাল ম্যানেজমেন্টে যান বা ওয়ার্ড ম্যানেজমেন্টে যান বা পরীক্ষাতে যান। আজকে আমরা এই যে তিন ধরনের ফ্লুইড, যেটা আইসোটোনিক, হাইপোটোনিক, হাইপারটোনিক, এইগুলো খুব ভালো করে শিখবো। এবং এই জিনিসগুলো হচ্ছে আপনার লাইসেন্স, আপনার পোস্ট বেসিক, বা আপনার নিয়োগ পরীক্ষা, বা আপনার অডে, প্রত্যেকটা জায়গাতে খুব বেশি কাজে আসে। কেন কাজে আসে সেটা আমি বলি। আমরা কম বেশি সবাই জানি যে নর্মাল স্যালাইন কখন দেয়, কখন হচ্ছে রিঙ্গার সিলেক্টেড দেয়, বা কখন হার্টম্যান সলিউশন দেয়। কিন্তু কখনো আমরা এইটা জানি না এই স্যালাইন গুলো কিভাবে কাজ করতেছে, তাদেরকে এটা দেওয়া যায় না। এটা দেওয়ার ক্ষেত্রে আমার কি কি মনিটর করতে হবে, এই স্যালাইন গুলো হচ্ছে কি কি কমপ্লিকেশন তৈরি করতে পারে, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমরা ম্যাক্সিমামই জানি না। তো আজকের ক্লাসে আমরা এই জিনিসগুলো জানার চেষ্টা করব। যে হামিম ইন্টার্নশিপে আছি স্যার। এই তোরা স্যার বললে আমার নিজেরই লজ্জা লাগে হামিম। ওরা আমার জুনিয়র, দ্যাটস ওয়াই সারা জীবন হচ্ছে আমাদের গ্রামীণের জুনিয়র। আচ্ছা, চলুন আমরা ক্লাসে চলে যাই। আমাদের বেসিক্যালি হসপিটালে আমরা যে ধরনের ফ্লুইড ইউজ করি এটা হচ্ছে দুই প্রকার। আমরা সবাই হচ্ছে জানি আইসোটোনিক, হাইপোটোনিক, হাইপারটোনিক। এটাতে যাওয়ার আগে আমরা আছি ফ্লুইডটা হচ্ছে দুই প্রকারের হয়। একেবারে বেসিক টাইপের যদি যাই, একটা হচ্ছে কলয়েড, একটা ক্রিস্টালয়েড। এই কলয়েড আর ক্রিস্টালয়েড এই দুইটা ডিফারেন্সিয়েশন হয় বা ভাগটা হয় ফ্লুইডের কালারের উপর ডিপেন্ড করে। অর্থাৎ যে ফ্লুইড গুলো দেখবেন স্বচ্ছ বা ক্রিস্টাল, সেটা হচ্ছে ক্রিস্টালয়েড। যে ফ্লুইড গুলো দেখবেন ঘন, সেটাকে বলা হয় কলয়েড। অর্থাৎ যেটা মিল্ক কালার এটা কলয়েড, আর যেটা হচ্ছে হোয়াইট বা ক্রিস্টাল কালার বা গ্লাসের মতো সেটা ক্রিস্টালয়েড। আমরা আজকের ক্লাসে দেখবো এই ক্রিস্টালয়েড কাকে বলে, কলয়েড কাকে বলে, কোনগুলো কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করব। আচ্ছা, একটু আমরা দেখবো ক্রিস্টালয়েডটা। এই ক্রিস্টালয়েড যে ফ্লুইডটা আছে এটা হচ্ছে আইভি ফ্লুইড, যেটা স্মল মলিকিউল কন্টেইন করে, বা ছোট ছোট মলিকিউল বা ছোট ছোট অণু বহন করে। এবং এই ক্রিস্টাল ফ্লুইড গুলো কিসের সমন্বয়ে তৈরি হয়? সল্ট বা সুগার, এগুলো বেসিক্যালি ক্রিস্টালয়েড ফ্লুইড গুলোতে থাকে। সবসময় যে সল্ট থাকবে এমনটা না, কিন্তু ম্যাক্সিমাম ক্রিস্টালয়েড ফ্লুইড গুলো সল্ট বা সুগার। এবং এই ক্রিস্টালয়েড ফ্লুইড গুলো কাজ কি? এটা খুব দ্রুত আমাদের বডিতে ছড়িয়ে যায় বা ডিস্ট্রিবিউট হয়। যেমন এক্সাম্পল হিসাবে আমরা দেখি ক্রিস্টালয়েড কোনগুলো: নর্মাল স্যালাইন, ডেক্সট্রোজ, ল্যাকটেড জিঙ্গাস, এগুলো। অর্থাৎ আমরা নর্মালি অ্যাজ ইউজুয়াল হসপিটালাইজড সলিউশন গুলো প্রত্যেকদিন অডে ইউজ করি, এগুলো সব ক্রিস্টালয়েড। এই ক্রিস্টালয়েড কে আবার তিন প্রকার: একটা আইসোটোনিক, হাইপোটোনিক আর হাইপারটোনিক। এইগুলো আমরা একটু পরে দেখবো। আর কলয়েড কোনগুলো? কলয়েড হচ্ছে যেগুলো লার্জ পার্টিকেল ক্যারি করে, যেমন প্রোটিন বা স্টার্চ। অর্থাৎ কলয়েড ফ্লুইড গুলো হচ্ছে আমাদের মিল্কি কালার বা দুধের মতো, কারণ এখানে লার্জার পার্টিকেল থাকে। এবং এই কলয়েড ফ্লুইড গুলো একটা লম্বা সময় ধরে আমাদের ব্লাড ভেসেলে স্টে করে এবং আমাদের ব্লাড ভলিউমটাকে ইনক্রিজ করে। আর কলয়েডের এক্সাম্পল কোনগুলো? হিউম্যান অ্যালবুমিন, ডেক্সট্রান, গেলাটিন, এগুলো হচ্ছে কলয়েড ফ্লুইডের এক্সাম্পল। আমরা একটু মনে রাখবো ক্রিস্টালয়েড হচ্ছে ছোট মলিকিউল যেগুলো খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে যায়।
আর কলয়েড হচ্ছে লার্জার মলিকুল, যেটা একটা লম্বা সময় ধরে আমাদের ব্লাড ভেসেলে বা হচ্ছে আমাদের হিউম্যান বডিতে স্টে করে। এখন আমরা এই ক্রিস্টালয়েড আর কলয়েড থেকে বেশ কিছু এমসিকিউ একটু প্র্যাকটিস করব, যে আমরা এগুলো যে হ্যাঁ, ক্লাস 10 এই ক্রিস্টালয়েড কলয়েড নিয়ে কারোর কোনো সমস্যা আছে কিনা? আপনাদের কারো ক্রিস্টালয়েড এবং কলয়েড নিয়ে কোনো প্রবলেম আছে কিনা একটু কাইন্ডলি হচ্ছে থাকলে আমাদের কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম আরেকবার যদি প্লিজ। আচ্ছা, দেখুন ক্রিস্টালয়েড ফ্লুইড গুলো হচ্ছে স্বচ্ছ এবং এখানে স্মল মলিকিউল থাকে বা স্মল পার্টিকেল থাকে, এবং এই ফ্লুইড গুলো খুব দ্রুত আমাদের বডি এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে যায়, বাট কম সময় বা খুব শর্ট টাইম আমাদের হিউম্যান বডিতে স্টে করে। এবং এই ক্রিস্টালয়েড ফ্লুইড হচ্ছে নর্মাল স্যালাইন, হার্টম্যান সলিউশন, রিঙ্গার্স ল্যাকটেট, কলেরা স্যালাইন, অর্থাৎ যে সলিউশন গুলো দেখতে স্বচ্ছ সেটা হচ্ছে ক্রিস্টালয়েড। আপনি এটা আরেকভাবে মনে রাখতে পারেন, আপনি রিলেশনশিপে গিয়েছেন, রিলেশনশিপে যাওয়ার পর যদি দেখেন আপনার পার্টনার আপনার সাথে খুব লয়াল, মানে সে যা করতেছে সবকিছু স্বচ্ছতা রাখতেছে, সে তার আইডির পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিচ্ছে, তার ফোন আপনাকে দিচ্ছে, এটা হচ্ছে কি ক্রিস্টালয়েড, অর্থাৎ তার মনটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। আর যদি দেখেন যে তার ভিতরে একটু মায়ের পেস আছে, আইডির পাসওয়ার্ড দিবে না, দেন হচ্ছে তাকে সন্দেহ করা যাবে না, তার অনেকগুলো ফ্রেন্ড থাকতে পারে, বা তাকে স্বাধীনতা দিতে হবে, তার পার্সোনাল লাইফে আপনি হস্তক্ষেপ করতে পারবেন না, তাহলে ধরবেন এটা কলয়েড। অর্থাৎ কলয়েড হচ্ছে লার্জ পার্টিকেল ক্যারি করে এবং এটা একটা লম্বা সময় ধরে আমাদের ব্লাড ভেসেলে স্টে করে। কলয়েড সলিউশন কোনগুলো? হিউম্যান অ্যালবুমিন, ডেক্সট্রান, গেলাটিন, এগুলো। ক্লিয়ার সবাই? জি স্যার, থ্যাংক ইউ। জি স্যার। আচ্ছা, আমরা এখন একটা এমসিকিউ একটু দেখবো, সেটা হচ্ছে মেইন ডিফারেন্স ক্রিস্টালয়েড আর কলয়েডের ভিতরে। একটু এখান থেকে আপনারা কমেন্টসে জানাবেন যে ক্রিস্টালয়েড সলিউশন এবং কলয়েড যে সলিউশন রয়েছে এটার ভিতর মেইন ডিফারেন্স কোনটা। সবাই একটু কমেন্টস করবেন যে কলয়েড আর ক্রিস্টালয়েডের ভিতর মেইন ডিফারেন্স কোনটা। অপশন আছে কলয়েডটা লার্জ মলিকুল ক্যারি করে, কলয়েডটা হচ্ছে ভাস্কুলার স্পেসে একটা লম্বা সময় ধরে স্টে করে, ক্রিস্টালয়েডটা হচ্ছে প্লাজমা ভলিউমটাকে এক্সপ্যান্ড করে মোর ইফেক্টিভলি বা আরো বেশি, কলয়েড ইউরিন আউটপুটটাকে আরো ফাস্ট বাড়ায়। আনফরচুনেটলি আপনারা একজনও প্রপার ভাবে কোশ্চেনটার অ্যান্সার করতে পারলেন না। শিনু কমেন্টস করেছেন রাইট অ্যান্সার। দেখুন, ক্রিস্টালয়েড আর কলয়েডের ভিতর পার্থক্য কোনটা? ক্রিস্টালয়েড লার্জ মলিকুল ক্যারি করে না, কলয়েডটা লার্জ মলিকুল ক্যারি করে। কলয়েডটা হচ্ছে ভাস্কুলার স্পেসে লম্বা সময় ধরে থাকে, সঠিক এটা। ক্রিস্টালয়েডটা
প্লাজমা ভলিউমকে বাড়ায় আরো ইফেক্টিভলি না, আমাদের রক্তের প্লাজমা ভলিউম বা ব্লাড ভলিউমটাকে বাড়ায় কলয়েড, এবং কলয়েড ইউরিন আউটপুট ফাস্টার বাড়ায়, এটাও না। সঠিক উত্তর হবে হচ্ছে বি। বুঝতে পেরেছেন সবাই? সবাই কি বুঝতে পেরেছেন? সালাম স্যার, বুঝতে পারছি কিন্তু কুয়েশনটাই বুঝতে পারি না, যে ডিফারেন্স বলছেন ওইটা আর কি। এমনিতে বাকি আনসারগুলো হ্যাঁ, বোঝা এটা যাচ্ছে, একটু কুয়েশনটার জন্য একটু বুঝি না। ডিপলি পড়তে হবে। আমাদের লাইসেন্স বা পোস্ট ম্যাট্রিক আপনি যে পরীক্ষায় দেন না কেন, আগে কোশ্চেনটা একটু ভালো করে পড়বেন। বুঝতে পারছি শামীম, কোশ্চেনটাকে ভালো করে দেখতে হবে। ভাই ডিফারেন্স বলতে আমাদের কি ওই দুইটার মানে কি বোঝা? ডিফারেন্স বলতে ক্রিস্টালয়েড আর কলয়েডের ভিতর মেইন পার্থক্য কোনটা? জি। ক্রিস্টালয়েডটা সবসময় এটা মাথায় রাখবে, ক্রিস্টালয়েড স্বচ্ছ, সেটা কম সময় থাকে এবং দ্রুত ছড়িয়ে পড়ে। আর কলয়েডটা হচ্ছে লার্জ মলিকুল গুলো ক্যারি করে, এবং এটা লম্বা সময় বা ব্লাড ভেসেলে একটা লং টাইম স্টে করে। যেমন যেসব বার্নের পেশেন্ট বা সিভিয়ার যেসব পেশেন্ট রয়েছে ম্যানেজমেন্টের ক্ষেত্রে বা প্যারেন্টাল নিউট্রিশন দিতে হয়, তাদের কলয়েড সলিউশন দেওয়া হয়। আচ্ছা, আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে কলয়েডকে সামটাইম কি বলা হয়? সল্ট সলিউশন, ভলিউম এক্সপ্যান্ডার, ইলেকট্রোলাইট সলিউশন, ডেক্সট্রোজ মিক্সচার। তো ডি হবে ভাই, এটা এক্সপ্রেস করছে। কলয়েডকে কিছু কিছু সময় কি বলা হয় একটু ভালোভাবে খেয়াল করতে হবে। কলয়েডকে বলা হয় ভলিউম এক্সপ্যান্ডার, কারণ কলয়েড যে সলিউশন এটা আমাদের ব্লাড ভলিউমটাকে বাড়ায়। এই যে আমরা কিন্তু এখানে দেখেছিলাম ইনক্রিজ ব্লাড ভলিউম কলয়েড, কারণ কলয়েড যে সলিউশন গুলো আছে বার্নের পেশেন্ট বা যাদের হচ্ছে সিভিয়ার ভাবে হচ্ছে ফ্লুইড কমে যায় বডি থেকে, তাদেরকে কলয়েডটা ইউজ করা হয়। আচ্ছা, আমাদের মনে হয় কোশ্চেন গুলো একটু বেশি হার্ড হয়ে গিয়েছে, আমরা একটু বেসিক কোশ্চেন একটু প্র্যাকটিস করি। আমাদের এখানে একটা কোশ্চেন রয়েছে, হুইচ ফ্লুইড ইজ এ কলয়েড? কোন ফ্লুইডটা কলয়েড? 0.9% সোডিয়াম নর্মাল স্যালাইন, অ্যালবুমিন, রিঙ্গার ল্যাকটেট এবং হচ্ছে D5W। কোনটা কলয়েড সলিউশন? সবাই কাইন্ডলি কমেন্টস করে জানাবেন যারা যুক্ত আছেন ক্লাসে। আচ্ছা, আমরা আর একটা কোশ্চেন দেখবো, সেটা হচ্ছে ক্রিস্টালয়েডটা মেইনলি কি কাজ করে? হ্যাঁ, এটার আগের কোশ্চেনটা সঠিক উত্তর ছিল বি বা অ্যালবুমিন। ক্রিস্টালয়েড আর লার্জ প্রোটিন সলিউশন, সল্ট এবং ওয়াটার সলিউশন, অনলি সুগার সলিউশন আর প্লাজমা এক্সপেন্ডার। সবাই কমেন্টস করবেন, তাহলে নিজের বি। ভুলগুলো বুঝতে পারবেন। হ্যাঁ, সঠিক উত্তর হবে বি বা সল্ট প্লাস ওয়াটার সলিউশন হচ্ছে ক্রিস্টালয়েডটা। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইড গুলোতে চলে যাই। এখন আমরা চলে যাব এই ক্রিস্টালয়েড সলিউশন তিন প্রকার। আমাদের এই যে আমরা ক্রিস্টালয়েড সলিউশন গুলো নাম দেখেছি, এটা তিন প্রকার। এইটা আমাদের সব থেকে বেশি পরীক্ষাতে আসে। একটা হচ্ছে আইসোটোনিক, একটা হাইপোটোনিক, একটা হাইপারটোনিক।
অর্থাৎ যে সলিউশন গুলো স্বচ্ছ বা দেখতে পানির মতো, এইগুলো হচ্ছে 3 প্রকার: একটা আইসোটোনিক, একটা হাইপোটোনিক, একটা হাইপারটোনিক। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আইসোটোনিক সলিউশন কাকে বলে। এই আইসোটোনিক সলিউশন যেখানে সলিউশনের কনসেন্ট্রেশন বা সলিউশনের অসমোলারিটি বা সলিউশনের ঘনত্ব আমাদের হিউম্যান বডির কনসেন্ট্রেশনের সাথে বা আমার হিউম্যান বডির ঘনত্বের সাথে সেম বা মিলে যাচ্ছে, সেটা হচ্ছে আইসোটোনিক সলিউশন। অর্থাৎ আইসোটোনিক সলিউশন অর্থাৎ এখানে যে ফ্লুইডটা আপনি কোনো পেশেন্টকে দিবেন, এই ফ্লুইডের যে ঘনত্ব আর আমাদের হিউম্যান বডির যে কনসেন্ট্রেশন বা আমাদের হিউম্যান বডির যে ঘনত্ব, দুইটাই সেম। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় আইসোটোনিক সলিউশন। আর এই দুইটার ঘনত্ব ইকুয়াল বা সেম বলে কি হচ্ছে, ইজিলি ফ্লুইড গুলো সেলের ভিতরে প্রবেশ করে, আবার সেল থেকে ইজিলি ফ্লুইড গুলো বাইরে বের হতে পারে। অর্থাৎ আইসোটোনিক মানে ইকুয়াল, অর্থাৎ এখানে সেলের কনসেন্ট্রেশন আর আমার হিউম্যান বডির কনসেন্ট্রেশনটা সেম। আচ্ছা, তারপরে আমরা আসবো হচ্ছে হাইপোটোনিক সলিউশন। এই হাইপোটোনিক সলিউশনে কি হয়, আমাদের হিউম্যান বডির কনসেন্ট্রেশনটা হচ্ছে আহ, বেশি থাকে, আর সেলের সলিউশনের কনসেন্ট্রেশন বা যে আইভি ইনফিউশনটা দিবেন ওইটার কনসেন্ট্রেশন বা ঘনত্বটা কম থাকে। অর্থাৎ আপনাকে যে স্যালাইনটা দেওয়া হবে স্যালাইনের ঘনত্ব কম থাকবে, আপনার হিউম্যান বডির ঘনত্ব বেশি থাকবে। যেটার জন্য কি হবে, ওই স্যালাইনের বা ওই ইনফিউশনের যে ওয়াটার বা যে সাবস্টেন্স গুলো থাকবে, ওইটা আপনার দ্রুত সেলের দিকে প্রবেশ করবে। অর্থাৎ হাইপোটোনিক সলিউশন কি, যেখানে মানুষের শরীরের ঘনত্ব বেশি থাকবে আর সলিউশনের ঘনত্ব কম থাকবে, যেটার জন্য কি হবে, ইজিলি ওই ইনফিউশন গুলো আপনার সেল গুলোতে প্রবেশ করবে। এটাকে বলা হয় হাইপোটোনিক সলিউশন। এই যে দেখছেন একটা হিউম্যান বডির সেল, এই হাইপোটোনিক সলিউশন দিলে কি হয়, এই হচ্ছে সলিউশন গুলো সোজাসুজি সেলের ভিতরে প্রবেশ করে। এটা অর্থাৎ এই হাইপোটোনিক সলিউশনের কনসেন্ট্রেশনটা লোয়ার বা কম। আমাদের মানুষের শরীরের থেকে হাইপোটোনিক সলিউশনের কনসেন্ট্রেশনটা হচ্ছে বা ঘনত্বটা কম। আমরা কি সবাই বুঝতে পেরেছি এই পর্যন্ত? আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ ভাইয়া, জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, হাইপারটোনিকে আমরা যাব। এই দুইটাকে আমরা বুঝতে পেরেছি কিনা, আইসোটোনিক আর হাইপোটোনিক? জি স্যার। কারোর কোনো ভাইয়া আমার একটা কনফিউশন আছে কোশ্চেন থাকলে? হ্যাঁ, জি জি, বিরুনি বল। ভাইয়া, হাইপোটনিকটা মোর ইজিলি মানে ছেলে যায় নাকি আইসোটনিকটা মোর ইজিলি যায়? বুঝতে পারিনি একটু, তো কথাটা ক্লিয়ার আসছে না। হ্যাঁ, হাইপোটনিক মোর ইজিলি ছেলে যায় নাকি আইসোটনিক মোর ইজিলি ছেলে যায়? আচ্ছা, একটু এসএমএস করে দিত, কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না কোনো একটা কারণে। আচ্ছা ভাইয়া। আচ্ছা, আমরা এখন হাইপারটোনিকে আসি। হাইপার মানে কি বেশি। এই হাইপারটোনিক সলিউশনে কি হয়, যে সলিউশন ওইটার ঘনত্ব বেশি থাকে আর আমাদের হিউম্যান বডির কনসেন্ট্রেশন বা ঘনত্ব কম থাকে। এটার জন্য হাইপারটোনিক সলিউশন যখন কোনো পেশেন্টকে দেওয়া হয়, তার সেল গুলো থেকে এক্সট্রা পানি বের হয়ে যায়। যেমন সেরিব্রাল এডিমা, যেসব পেশেন্টের মাথায় পানি জমে বা ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়ে, তাদেরকেই হাইপারটোনিক সলিউশন দেওয়া হয়। এবং এই সলিউশনে কি হয়, আমাদের সেলগুলো থেকে অতিরিক্ত পানি বাইরে বের হয়ে যায়। দেখুন, আমাদের সেলে বা আমাদের তরল পদার্থের একটা ধর্ম আছে। এই ধর্মটা কি, সব সময় কম বেশি ঘনত্বের জায়গা থেকে তরলগুলো কম ঘনত্বের জায়গায় যায়। অর্থাৎ যেখানে ঘনত্ব কম ওইখানে দেখবেন সবসময় আহ, চলে আসবে। আপনি যদি দুইটা পাশাপাশি, একটাতে হচ্ছে বেশি ঘনত্ব রাখেন, একটা কম ঘনত্ব রাখেন, সেলগুলোর ঘনত্ব বেশি থাকে। আর স্যালাইনের বা সরি, হাইপারটোনিক সলিউশনে কি হয়, আমাদের হিউম্যান বডি কনসেন্ট্রেশনটা কম থাকে আর ইনফিউশনের কনসেন্ট্রেশন বা ইনফিউশনের ঘনত্বটা বেশি থাকে। এই ইনফিউশনের কনসেন্ট্রেশন বা ঘনত্ব বেশি থাকে বিধায় ওই সলিউশনটা যখনই দেওয়া হয়
আমাদের সেলগুলো থেকে পানি বাইরে মুভ করে বা বাইরে বের হয়ে যায়। যেমন সেরিব্রাল এডিমা, ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার যাদের বাড়ে, এদেরকেই হাইপারটোনিক সলিউশন দেওয়া হয়। কারণ এই সেরিব্রাল এডিমা বা এই টাইপের যে কন্ডিশন গুলো আছে, যেখানে কি হয়, সেলগুলোর ভিতর অতিরিক্ত পানি জমে যায়। আর অতিরিক্ত পানি যখন জমবে তখন কিন্তু ওইখানের ঘনত্ব কমে যাবে। যে কোনো কিছুতে যখন পানি জমবে তখন কিন্তু তার ঘনত্ব কমবে। আর ঘনত্ব কমে অতিরিক্ত পানি ওইখানে জমে যাচ্ছে বিধায় হাইপারটোনিক সলিউশন দেওয়া হয়। আর এই হাইপারটোনিক সলিউশনের ঘনত্বটা বেশি থাকে। এই হাইপারটোনিক সলিউশনের ঘনত্ব বেশি থাকে বিধায় ওই সেলগুলো থেকে অতিরিক্ত পানিটা বের হয়ে যায় দ্রুত। আর বুঝতে পেরেছেন সবাই এই হাইপারটোনিক সলিউশনটা? হাইপারটোনিক সলিউশন কি সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। জি আচ্ছা, স্যার, বুঝিয়ে বুঝতে দিচ্ছি। পারি। বিরুনির যে কোশ্চেনটা ছিল, হাইপারটোনিক মোর ইজিলি সেলে যায় নাকি আইসোটোনিক মোর ইজিলি যায়? অবভিয়াসলি হাইপোটোনিক। কারণ হাইপোটোনিকে যেহেতু সেলের ঘনত্ব বেশি থাকে, সলিউশনের ঘনত্ব কম থাকে। এই সলিউশনের ঘনত্ব কম থাকে বলে সলিউশন গুলো দ্রুত সেলের দিকে মুভ করে বা শিফট করে। আর আইসোটোনিকটা হচ্ছে সমান সমান, এদিকে বেরো হয় তো আবার হচ্ছে সেলের ভিতরে ঢোকেও। হাইপারটোনিকটা আবারও বলি, হাইপারটোনিক সলিউশনের ঘনত্ব বা স্যালাইনের ঘনত্ব বেশি থাকে, যেটার জন্য কি হয়, ওই স্যালাইনটা কারোর শরীরে দিলে তার সেলগুলোর ভিতরে যে অতিরিক্ত পানি ছিল এটা বের হয়ে যায়, বা এই হাইপারটোনিক সলিউশনে সেল থেকে এক্সট্রা অ্যামাউন্ট ওয়াটার বাইরে চলে যায়। আচ্ছা, আর একটা এক্সাম্পল দিই, তাহলে এই আইসোটোনিক, হাইপোটোনিক আর হাইপারটোনিক মনে থাকবে। দেখুন, আপনি আইসোটোনিক কে রাখবেন মাঝখানে। আইসোটোনিক মানে সমান সমান, যেখানে পানি ঢুকবে, প্রবেশ করবে। হাইপো মানে কম। তো হাইপোটা মনে রাখবেন সব সময় পানিগুলো সেলের ভিতরে যাবে, অর্থাৎ হাইপোটোনিক সলিউশনে ঘনত্ব কম থাকবে। আর হাইপারটোনিক সলিউশনের ঘনত্ব বেশি থাকবে, যেটার জন্য পানিটা বের হয়ে আসবে। আচ্ছা, এখন আমরা আর একটা এক্সাম্পল দিব, দিলে আশা করি সবারই মনে থাকবে। কি রিলেশনশিপ নিয়ে এক্সাম্পল দেই? বিরুনি, বিরুনি আমার কথা শুনতে পাচ্ছিস? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, আহ, আমরা হচ্ছে রিলেশনশিপ নিয়ে একটা এক্সাম্পল দেই, তাহলে মনে থাকবে না? জি ভাইয়া, দেন। আচ্ছা, তাহলে তোরে নিয়ে দিই। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, ধরলাম বিরুনি হচ্ছে একটা রিলেশনশিপে গিয়েছে, ও নার্স, ওর গার্লফ্রেন্ডও নার্স। এটা হচ্ছে কি আইসোটোনিক সলিউশন, অর্থাৎ যেখানে সলিউশনের ঘনত্ব আর হিউম্যান বডি বা হিউম্যান সেলের কনসেন্ট্রেশন সেম থাকে, এটা আইসোটোনিক সলিউশন। আচ্ছা, এখন হাইপোটোনিক সলিউশন কোনটা? বিরুনি হচ্ছে যেহেতু নার্স, ও হচ্ছে 10ম গ্রেড বা সেকেন্ড ক্লাস অফিসার। সে ও একটা হচ্ছে রিলেশন করলো কোন একজন পুলিশ কনস্টেবলের সাথে, তার হচ্ছে বা কোন একজন হচ্ছে গ্রামের কেউ একজন বা প্রাইমারি স্কুলের টিচার, যার হচ্ছে গ্রেড 15তম। এটা হচ্ছে হাইপোটোনিক, অর্থাৎ যখন হচ্ছে সলিউশনের কনসেন্ট্রেশন কম থাকবে। তো যখন দেখবেন আপনি উপরের লেভেলে আছেন, আপনার থেকে লোয়ার কাউকে আপনি বিয়ে করতেছেন বা রিলেশনশিপে গিয়েছেন, তখন কিন্তু সে আপনাকে অনেক বেশি প্যাম্পারিং করবে, অনেক বেশি আপনার কেয়ারিং করবে, অনেক বেশি আধিক্যতা দেখাবে, অনেক বেশি হচ্ছে ঢং করবে, বা আরো যেগুলো বলি আমরা। তো যখন আমরা নিজের লেভেল থেকে নিচে কারোর সাথে প্রেম করব, সেটা হচ্ছে হাইপোটনিক। আর হাইপারটনিক কোনটা? আপনি নার্স, আপনি কোনো একজন বিসিএস ক্যাডারকে বিয়ে করলেন, তখন কিন্তু উল্টা আপনাকে বেশি তাকে প্যাম্পারিং করতে হবে, আপনাকে নিয়ে বেশি মানে ভয় থাকবেন না, তখন অন্য ছেড়ে চলে যাবে। এটা হচ্ছে হাইপারটনিক, যখন সলিউশনের ঘনত্ব বেশি থাকে। আরো যদি আমরা একটা ইজি এক্সাম্পল দেই, নার্স নার্স রিলেশন হচ্ছে আইসোটনিক, নার্স অড বয় রিলেশন হচ্ছে হাইপোটনিক, আর নার্সের থেকে হায়ার ক্লাস বিসিএস ক্যাডার রিলেশন হচ্ছে হাইপারটনিক। এখন বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া, বুঝতে পারছি।
জি বুঝতে পারছি। আচ্ছা, হামিম ক্লাসে আছিস? জি ভাই হামিম ক্লাস। আমার কথা শুনতে পাচ্ছিস? জি ভাই শুনতেছি। ওই যে লেক পারে একবার র্যাগিং খাইছিলি মনে আছে? ওই যে ক্রাশ কনফেকশন গ্রুপে পোস্ট করার জন্য জি ভাই তোদের ব্যাচ সবাই। পুরোটা। জি ভাই। হ্যাঁ, তো এইটা হচ্ছে কিসের এক্সাম্পল জানিস? হাইপারটনিক সলিউশন। কারণ এখানে মূলত ব্যাপারটা ছিল যে সিনিয়রদের নিয়ে ক্রাশ কনফেকশন দিয়েছিল, এটা নিয়ে একটু জাস্ট ই করা হয়েছিল। ফর এক্সাম্পল, আপনি যখন আপনার থেকে হায়ার লেভেলের কাউকে যাচ্ছেন, এটা হাইপারটনিক সলিউশন। অর্থাৎ যখন সেলের ঘনত্ব কম থাকবে, সলিউশনের ঘনত্ব বেশি থাকবে। এখন আমরা যখন এটা পড়বো, এটা আরো ডিপে কাজে লাগবে। এখন তো আমরা মাত্র বেসিক গুলো দেখলাম। এখানে এই যে দেখুন আইসোটনিক, হাইপোটনিক, হাইপারটনিক কিভাবে কাজ করে আমাদের দেওয়া আছে। এই যে খুব সুন্দর ভাবে দেখবেন, এটা আইসোটনিক সলিউশন বা আইসোটনিক স্যালাইন। এটা যখন আপনি দিবেন, ওয়াটার গুলো সেলে ঢুকবে, আবার এখান থেকে বেরো হবে খুব ইজিলি, যেহেতু দুইটার ঘনত্ব সেম থাকে। আপনি যখন কাউকে হাইপোটনিক সলিউশন দিবেন, তখন ওই সলিউশনটা প্রবেশ করবে, তারপর ছেলের ভিতরে শুধু ছেলের ভিতরে পানি করতে তাকে ফিল আপ করে দিবে। আর হাইপারটনিক সলিউশন কি, এটা যখন দিবেন সেটাতে হবে হচ্ছে এই হাইপারটনিক সলিউশন দিলে এক্সট্রা পরিমাণ ফ্লুইডটা সেলগুলো থেকে বাইরে বের হয়ে যাবে। এটা তো আমরা সবসময় মনে রাখবো, যখন এডিমাটাইটিস তখন আমরা হাইপারটনিক সলিউশনটা ইউজ করি। আচ্ছা, ক্লাস কি আপনাদের একটু কঠিন লাগতেছে যারা নতুন আছেন বিশেষ করে? না ভাইয়া ঠিকই আছে। আপনাদের কি ক্লাসগুলো একটু হার্ড মনে হচ্ছে? না ভাইয়া ঠিক আছে। আমি সবার থেকে একটু রেসপন্স চাচ্ছি। যদি কঠিন মনে হয় তাহলে আমরা ইজি টপিক গুলো আগে আগে পড়াবো, কারণ এটা হচ্ছে বেশ অ্যাডভান্স লেভেলের। না ভাইয়া ঠিক আছে। আচ্ছা, সালমান কাজ ছেলেগুলোর হচ্ছেন কেন? আচ্ছা, এটা পছন্দ না, ওরা জুনিয়র, ওদেরকে হচ্ছে আমরা খুবই ভালোবাসি, আদরও করি, ওরাও আমাদের অনেক রেসপেক্ট করে। এবং আমাদের গ্রামীণে বন্ড স্ট্রং, যারা হচ্ছে গ্রামীণে গিয়েছেন বা এখানে পড়াশোনা করেছেন, তারা এটা খুব ভালোভাবে করতে পারবে। আমাদের আমাদেরকে অনেক অনেক বকা দিত, আবার তারাই আদর করতো। ইভেন এখনো হচ্ছে এই টেন্ডেন্সি আমাদের গ্রামে অনেক বেশি আছে। দ্যাটস ওয়াই দেখবেন আমাদের যেটা হয়, যদি আপনার কখনো কোথাও চলতে যে আমাদের গ্রামীণের কাউকে পান, কর্মক্ষেত্রে বলুন বা যে কোনো জায়গায়, তাদের কিন্তু একটা জিনিস খুব বেশি দেখবেন, প্রফেশনালিজমটা বা বিহেভিয়ারটা খুব ম্যানার এবং ওয়েল স্ট্রাকচার। এটা হয় শুধুমাত্র হচ্ছে প্রপার গাইডলাইন এবং কিছুটা শাসন, সেটা টিচারদের হোক বা সিনিয়রদের হোক, এগুলোর জন্য। কারণ আমরা যেটাকে শাসন বলি, অনেকে সেটাকে অনেকে আবার র্যাগিং ট্যাগিং বলে। ওই ধরনের র্যাগিং কখনো আমাদের গ্রামে নেয় না। যেটা আছে জাস্ট বোঝানো। এবং প্রথম দিকে যখন একজন স্টুডেন্ট কখনো কলেজে আসে, তখন কিন্তু তারা অনেক কিছু বুঝে না। এই যে আমাদের সাথে যে স্টুডেন্টদের বা আমাদের জুনিয়রদের যে বন্ডিং, আমাদের সিনিয়রদের যে বন্ডিং, এইটা টোটালি হয় শুধুমাত্র এই যে একসাথে বিভিন্ন প্রোগ্রাম করা, বাসায় ডাকা, বা আরো অনেক ব্যাপারের ভিতর দিয়ে। আর এই ফ্যাসিলিটিটা কিন্তু হচ্ছে সারা জীবন পায়। দেখবেন যাদের কমিউনিকেশন স্কিল ভালো, যাদের সিনিয়র জুনিয়র সবার সাথে বন্ডিং থাকে, বিশেষ করে সিনিয়রদের সাথে, এরা খুব দ্রুত জব পেয়ে যায়। ভালো ভালো জায়গা, যে কোনো একটা জায়গায় ঝামেলা ফেলে খুব তাড়াতাড়ি সেটা থেকে ওভারকাম করতে পারে। এটা শুধুমাত্র পসিবল হয় হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিলের জন্য। আপনি যখনই নার্সিং এ কোথাও ঢুকবেন, যে কোনো কিছু করবেন, আপনার যত বেশি কমিউনিকেশন স্কিল বেটার হবে, আপনি তত ভালো করতে পারবেন সেখানে। এটা সবসময় মাথায় রাখবেন। কমিউনিকেশন মানে কাউকে মানে আপনার সাথে একটা কন্ট্যাক্ট রাখা। এখন আমরা এই ক্রিস্টাল সলিউশন গুলো ছিল, সেগুলো নিয়ে একটু দেখবো। ক্রিস্টালয়েড সলিউশন গুলো হচ্ছে অ্যাকোয়াস বা ওয়াটার বেসড সলিউশন, এবং যেটাতে মিনারেল বা সল্ট থাকে।
এবং এই ক্রিস্টালয়েড সলিউশনটা কি হয়, ইজিলি মুভ করে ক্যাপিলারি মেমব্রেন বা আমাদের হচ্ছে ক্যাপিলারি মেমব্রেনের দিকে, যেটার জন্য আমাদের হিউম্যান বডির ফ্লুইড ভলিউমটা বাড়ে এবং ইন্ট্রাভাস্কিউলার এবং ইন্টারস্টেশিয়াল স্পেস, এই দুইটা স্পেসে আমাদের ফ্লুইড যে ভলিউমটা আছে সেটা বেড়ে যায়। অর্থাৎ আমাদের বডিতে আমার ব্লাড প্রেশার কেমন হবে, আমার হিউম্যান বডিতে আমার বিপি কেমন থাকবে, সেটা টোটালি ডিপেন্ড করে আমার ফ্লুইড ভলিউমের উপর। আমার হচ্ছে ফ্লুইড ভলিউমটা ডিপেন্ড করবে আপনার শরীরে কতটুকু পানি আছে। যেমন যখন আপনার ডিহাইড্রেশন হবে, আপনি অনেক বেশি বমি করবেন বা কোনো কারণে আপনার বডি থেকে ফ্লুইড লস হবে, তখন আপনার বডিতে ফ্লুইডের ভলিউমটা কমে যায় বা অ্যামাউন্টটা কমে যায়, যেটার জন্য আপনার বিপি ফল করা বা আদার্স যে কন্ডিশন গুলো আছে এগুলো হয়ে থাকে। এটার জন্য কিন্তু আমরা দেখি যে ভমিটিং হলে বা ব্লিডিং হলে বিপি কমে গিয়েছে। বেসিক্যালি বিপি কমা বলতে হয় কি, ওইখানে ফ্লুইড ভলিউমটা কমে যায়, আর ফ্লুইড ভলিউমটা যখনই কমে যায় তখন ব্লাড সার্কুলেশনটা কমে যায়। আর আমার ব্লাড কতটুকু আছে এটা টোটাল ডিপেন্ড করে হচ্ছে আমার ফ্লুইড ভলিউমের উপর। কিন্তু ব্লাড কোনো পেশেন্টের এনিমিয়া আছে কিনা বা অন্য কোনো প্রবলেম আছে কিনা এটা ডিপেন্ড করে ব্লাডের যে আহ, ইগুলো কম্পোনেন্ট গুলো, যেমন আরবিসি, ডাব্লিউবিসি, এইটার উপর। আমাদের শরীরে যে 5 থেকে 6 লিটার ব্লাড থাকে এটা টোটালি ডিপেন্ড করবে আপনার ফ্লুইড ভলিউম কতটুকু আছে বডিতে। আপনার যদি ডিহাইড্রেশন হয়ে যায় অতিরিক্ত, তাহলে ওই রক্ত থেকে যে এক্সট্রা পরিমাণ পানি থাকে ওইগুলো সেলে চলে যায়, বা রক্ত থেকে অতিরিক্ত যে পানিগুলো আছে, আপনার ডায়রিয়া হচ্ছে বা বারবার ইউরিনেশন হচ্ছে, তখন এক্সট্রা পরিমাণ ওয়াটার গুলো সেল থেকে দেন হচ্ছে ব্লাড থেকে আমাদের কিডনি হয়ে শরীরের বাইরে ইউরিনের মাধ্যমে বা স্কুলের মাধ্যমে চলে যায়। তো আমরা এখন দেখবো এই ক্রিস্টালয়েড ফ্লুইড এর ভিতরে আইসোটোনিক সলিউশন কোনগুলো। আইসোটোনিক সলিউশন আমরা যেগুলো দেখেছি যে হিউম্যান বডি কনসেন্ট্রেশনের সাথে সেম থাকে। তো এই আইসোটোনিক সলিউশন হচ্ছে নরমাল স্যালাইন, রিঙ্গার্ড ল্যাকটেট এবং ডেক্সট্রোজ। এই D5W বা ডেক্সট্রোজে হচ্ছে গ্লুকোজ থাকে আর থাকে ওয়াটার। আর এই ডেক্সট্রোজটা হচ্ছে ইনিশিয়ালি আইসোটোনিক সলিউশন, কিন্তু যখন আপনি কোনো পেশেন্টের শরীরে দিবেন এবং মেটাবলিজম হবে তখন এটা হাইপোটোনিক হয়ে যায়। অর্থাৎ প্যাকেটে থাকে হচ্ছে আইসোটোনিক অবস্থায়, কিন্তু যখন আপনি কারোর ভেইনে ইনসার্ট করে দিবেন, যখন ওটা মেটাবলিজম হবে বা ওই গ্লুকোজ গুলো আপনার প্রত্যেকটা সেলে এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, তখন ওইটা হাইপোটোনিক সলিউশন হয়ে যাবে। আর এই আইসোটোনিক সলিউশনের সেরাম অসমোলারিটি কত? 275 থেকে 295, যেটা আমাদের ব্লাডের প্লাজমা অসমোলারিটির সাথে সেম। এখন আমরা একটু ইন্ডিকেশন দেখবো কাদের কাদের হচ্ছে আমরা এটা ইউজ করব। আমরা আইসোটোনিক সলিউশন গুলো ভমিটিং, ডায়রিয়া, বার্ন, ট্রমা, শক এই ধরনের পেশেন্টকে নর্মাল ইউজ করি। ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে নর্মাল স্যালাইন হিসেবে ইউজ করা হয়। পোস্ট অপারেটিভ ফ্লুইড রিপ্লেসমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়। কোনটা ইন্ডিকেশন বা কাদেরকে আমরা এই আইসোটোনিক সলিউশন গুলো ইউজ করতে পারবো না? যেসব পেশেন্টের হার্ট ফেলিউর হয়েছে বা রেনাল ফেলিউর রয়েছে। কারণ এই হার্ট ফেলিউর বা রেনাল ফেলিউর হলে কি হয়, পেশেন্টের ফ্লুইড ওভারলোড হয়ে যায়, তখন তার সারা শরীরে এডিমা হবে বা পানি জমবে। দ্যাটস ওয়াই আমরা হার্ট ফেলিউর বা রেনাল ফেলিউর পেশেন্টকে আইসোটোনিক সলিউশন গুলো ইউজ করতে পারি না। কোনো পেশেন্টের যদি লিভার ডিজিজ হয়, লিভার ডিজিজ হলে কি হয়, তার হচ্ছে মেটাবলিক ইমব্যালেন্স হয়ে যায়। আর লিভার ডিজিজ থাকলে তাকে যদি আপনি আইসোটোনিক সলিউশন দেন, যেহেতু এখানে লবণ থাকে, যেটার জন্য পেশেন্টের মেটাবলিক অ্যালকোলোসিস হয়ে যায়। এটার জন্য আমাদের লিভার ডিজিজের ক্ষেত্রে বা মেটাবলিক অ্যালকোলোসিস প্রিভেন্টের জন্য রিঙ্গার্ড ল্যাকটেটটা অ্যাভয়েড করা হয় সব থেকে বেশি, মানে এখানে ইলেকট্রোলাইট গুলো বেশি থাকে। আর আমরা ওভারঅল এই আইসোটোনিক সলিউশন যখন কোনো পেশেন্টকে দিব, কি সাইড ইফেক্ট দেখা যাবে? সাইড ইফেক্ট হিসেবে ফ্লুইড ওভারলোড হতে পারে, আর ফ্লুইড যখন বডিতে বেশি হয়ে যাবে তখন হাইপার টেনশন দেখা যায়। অর্থাৎ যখন আপনার শরীরে অতিরিক্ত পানি থাকবে তখন হাইপার টেনশন। এই জন্য দেখবেন কারোর বিপি বেড়ে গেলে কিন্তু ল্যাকটিক্স দেওয়া হয় বা ডায়োরেটিক দেওয়া হয়, আর যখনই ইউরিনেশন বাড়ে তখন তার ফ্লুইড কমে আর ব্লাড ভলিউমটা কমে যায়, তখনই তার বিপি কমে যায়। এডিমা হতে পারে, আর হচ্ছে অ্যাসিডোসিস হতে পারে, বিশেষ করে হচ্ছে রিঙ্গার্স ল্যাকটেটের জন্য বা ল্যাকটেট রিঙ্গার্সের জন্য। আর মনিটরিং, অর্থাৎ যখন আপনি কোনো পেশেন্টের এই আইসোটোনিক সলিউশন দিবেন কি কি চেক করবেন?
তাকে আপনার কন্টিনিউয়াসলি ভাইটাল সাইন, ইনপুট আউটপুট, তার লাংস সাউন্ড দেখতে হবে যে তার লাংসে এডিমা হচ্ছে কিনা বা পানি জমতেছে কিনা, এবং এডিমা চেক করতে হবে। এটা ছাড়াও তার লাংসের ভিতরে আপনি সব থেকে যেটা বেশি খেয়াল করবেন স্টেথো দিয়ে, ক্রাকেল সাউন্ড হচ্ছে কিনা, বা তার ব্রেথিং ডিফিকাল্টি বা শর্টনেস অফ ব্রেথ হচ্ছে কিনা, বা বিপি বেড়ে যাচ্ছে কিনা। আর যদি আপনি দেখেন যে পেশেন্টের ফ্লুইড ওভারলোড হয়ে যাচ্ছে, বা তার লাংসে ক্রাকেলস দেখা যাচ্ছে, বা শর্টনেস অফ ব্রেথ দেখা যাচ্ছে, বা বিপি বাড়তেছে, বা কোথাও এডিমা প্রেজেন্স আছে, সাথে সাথে আপনার ইনফিউশনটাকে স্টপ করে দিতে হবে। আমরা সবাই আইসোটোনিক সলিউশনটা কি বুঝতে পেরেছি? আইসোটোনিকটা আমরা সবাই বুঝতে পেরেছি কিনা? কারো কোনো কোশ্চেন আছে আর? আচ্ছা, আপনারা যখন কলেজে পড়েছিলেন তখন কি এইভাবে এগুলো পড়তেন কখনো? না। আসলে এভাবে বেসিক্যালি হয় কি, আমাদের কলেজগুলোতে, কলেজ বলতে এটা আমাদের সিস্টেমের প্রবলেম, কলেজের না। আমাদের এই যে 5 বছরের কোশ্চেন মানে চেয়েছে এমন হয়ে যায় যে আমরা আর এর বাইরে পড়তেই চাই না। এটার জন্য কিন্তু আমাদের এই এক্সাম সিস্টেমের জন্য আমাদের স্টুডেন্টের পটেনশিয়ালিটিটা, আমাদের স্টুডেন্টের মেধাটা অনেক বেশি অপচয় হচ্ছে এবং নষ্ট হয়ে যাচ্ছে। কারণ আপনি যদি দেখেন আমাদের বাংলাদেশের মতো সব থেকে ইজিলি আরএন হওয়া যায় পৃথিবীর মনে হয় না যে অন্য কোনো দেশে আছে। আপনি যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও দেখেন, সেখানেও হচ্ছে আরএন হতে গেলে আপনাকে অনেক কাঠখড় পোড়ানো লাগে। কারণ কি, ওদের এক্সাম সিস্টেমটা টোটালি আলাদা। আর আমাদের বাংলাদেশে যদি আপনি এক্সাম সিস্টেম দেখেন, এখানে জাস্ট মুখস্থ বিদ্যার বাইরে মনে হয় না যে আমাদের এক্সাম সিস্টেম আর কিছু আছে। কারণ আমাদের 5 বছরে কোশ্চেন পড়লে এর বাইরে আর কিচ্ছু যায় না। আবার অনেক ক্ষেত্রে তো স্টুডেন্টকে ফেলই করানো যায় না, প্রতিষ্ঠানের নিষেধ থাকে যে কোনো স্টুডেন্টকে ফেল করানো যাবে না, বা আরো অনেক ব্যাপার স্যাপার থাকে। এটার জন্য যেটা হচ্ছে, আমাদের স্টুডেন্টের ভিতরে হচ্ছে পটেনশিয়ালিটি, তাদের ক্রিয়েটিভিটি গুলো, ক্রিটিক্যাল থিঙ্কিং গুলো কমে যাচ্ছে। এটার জন্য কিন্তু বাংলাদেশ থেকে হচ্ছে নার্সদের এনক্লেক্স বা বাইরের দেশে যাওয়ার প্রবণতাটা বা তাদের হচ্ছে অনেক কমে যাচ্ছে দিনকে দিন। এখন আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করবো এখান থেকে। কোনটা আইসোটোনিক সলিউশন? একটু কমেন্টসে অ্যান্সার দিবেন। ভেরি গুড। আইসোটোনিক সলিউশন হচ্ছে নর্মাল স্যালাইন, এবং 5% ডোজ বা 5 W। আমরা পরবর্তী একটা কোশ্চেন দেখবো। কোন ক্ষেত্রে আমরা হচ্ছে আইসোটোনিক সলিউশন রিঙ্গার সিলেক্টেডটা অ্যাভয়েড করবো বা দিব না? বি নাম্বার। আমরা কি একটু সিনারিও বেসড কোশ্চেন এখান থেকে প্র্যাকটিস করতে পারি, যে হার্ড যে কোশ্চেন গুলো অনেকটা অন কাইন্ড অফ এনক্লেক্স টাইপের? নিজের কনফিডেন্স আছে যে পারবেন? জি। জি। আচ্ছা, আপনারা একটু সবাই একেবারে ফ্রাঙ্কলি বলবেন যে আদৌ কি আপনারা বুঝতে পারছেন না আপনাদের অনেক কঠিন মনে হচ্ছে? বুঝতে পারছি ভাইয়া। বুঝতেছি। আপনি অনেক সুন্দরভাবে বুঝাইছেন।
আমাদের পরবর্তী কোশ্চেন যে এক্সেসিভ পরিমাণ আইসোটোনিক ফ্লুইড যদি কাউকে দেন সেক্ষেত্রে হচ্ছে পটেনশিয়াল সাইড ইফেক্ট কোনটা হয়? সেলুলার সোয়েলিং, পালমোনারি এডিমা, হাইপারনেট্রিমা এবং হাইপোটেনশন। পালমোনারি এডিমা। বি নাম্বার, পালমোনারি এডিমা। সবাই answer যে অতিরিক্ত পরিমাণ আইসোটোনিক সলিউশন দিলে কোন প্রবলেমটা হওয়ার চান্স বেশি থাকবে? সেলুলার সোয়েলিং, পালমোনারি এডিমা, হাইপারথার্মিয়া, সরি হাইপারনেট্রিমা এবং হাইপোটেনশন। এটা এটা হাইপার টেনশন ভাইয়া। এখানে সঠিক উত্তর হবে হচ্ছে পালমোনারি এডিমা, কারণ অতিরিক্ত পরিমাণ যদি আপনি আইসোটোনিক সলিউশন দেন সব থেকে বেশি লাংসে পানি জমার চান্সটা বেশি থাকে। এটার জন্য কিন্তু আমরা ক্রাকেলস বা লাং সাউন্ড এগুলো বারবার চেক করি বা লাংসে। এখন আমরা আর একটু ডিপ কোশ্চেনে চলে যাব। এই পেশেন্ট যার কনজেস্টিভ হার্ট ফেলিউর আছে এবং সে আইসোটোনিক সলিউশন রিসিভ করতেছে, হুইচ অফ ফলোইং ইজ প্রিওরিটি নার্সিং ইন্টারভেনশন? এক্ষেত্রে আপনার প্রিওরিটি নার্সিং ইন্টারভেনশন কোনটা? আগে পেশেন্টের হচ্ছে ফ্লুইড ওভারলোডের সাইনটা দেখতে হবে, ওরাল ইনটেক বাড়াতে হবে, দেন হচ্ছে অ্যাডমিনিস্টার সলিউশন ভিয়া পেরিফেরাল লাইন এবং রেস্ট্রিক্টিং একটু ঠান্ডা মাথায় ভাববেন যে আমাদের যখন প্রিওরিটি নার্সিং অ্যাকশন চাবে আমরা আগে সব সময় মনিটরিং এর দিকে কিন্তু চলে যাব, ম্যানেজমেন্টের দিকে পরে যাব। আগে আপনাকে মনিটর করতে হবে যে exact কি হচ্ছে, তারপর আপনার ম্যানেজমেন্টে দিতে হবে। এই জন্য এ নাম্বার হবে। আরেকটা আমরা আরেকটা বড় কোশ্চেন, 65 বছর বয়সী মেল পেশেন্ট যে হাইপোভলিমিক শক নিয়ে ভর্তি আছে এবং ওই পেশেন্টের প্রচন্ড বমি হচ্ছে এবং ডায়রিয়া হচ্ছে, ওই পেশেন্টের ব্লাড প্রেশার অলরেডি ফল করতে 60/100, হার্ট রেট আছে 118 পার মিনিট এবং টার্গেটটা 4। এজ এ নার্স আপনি আইভি ইনফিউশন দেওয়ার জন্য প্রিপেয়ার হচ্ছেন যেন তার সার্কুলেটরি ভলিউম রিস্টোর হয়। এক্ষেত্রে আপনার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনিশিয়েশন করতে হবে যে 4% নরমাল স্যালাইন দিবেন, 5% ইলেকট্রোড দিবেন না 3% সোডিয়াম ক্লোরাইড দিবেন। 9% সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, আমাদের এখানে সঠিক উত্তর হবে 0.9% নর্মাল স্যালাইন। এখন এখানে আরেকটা ব্যাপার আছে যে আমরা দেখছি যে সবসময় যখন পেশেন্টের যে হচ্ছে 0.45% নর্মাল স্যালাইন বা যেটাকে হাফ নর্মাল স্যালাইন বলে, এটা কেন দিব না? কারণ আমরা তো পড়াশোনায় দেখছিলাম হাইপোটেনশন দ্রুত ছেলের দিব না, হাইপোটেনশন আছে আমরা যদি ওই অবস্থায় তাহলে কি হবে? ঠিক পানি আরো বেশি হয়ে যাবে।
অর্থাৎ তার তথ্য হচ্ছে ব্লাড থেকে আরো বেশি পরিমাণ ওয়াটার থেকে চলে যাবে, তখন ব্লাড ভলিউমটা আরো বেশি কমে যাবে এবং পেশেন্ট হচ্ছে হাইপারটেনশনটা আরো খারাপ হবে। দ্যাটস ওয়াই আমাদের যে পেশেন্ট বিপি অলরেডি কল করেছে ওই পেশেন্টকে ভাইয়া মেবি নেট প্রবলেম করতেছে, কথা ক্লিয়ার আসতেছে না। একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, বৃষ্টি হচ্ছে তাই জন্য। আমার কথা এখন কি শোনা যাচ্ছে ক্লিয়ার? জি ভাইয়া, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। হাইপোটোনিক সলিউশন যেটা, এখানে আমরা হচ্ছে সরি, এখানে পেশেন্টের হচ্ছে হাইপোভলিমিয়া আছে বা হাইপোভলিমিক শকে চলে গেছে, তার মানে তার বিপি ফল করছে। দ্যাটস ওয়াই আমরা ওই পেশেন্টকে নর্মাল স্যালাইন দিব। কিন্তু আমরা যখন পড়েছিলাম আমরা দেখছিলাম যে হাইপোটোনিক সলিউশন যেগুলো আছে ওইগুলো দ্রুত সেলের ভিতরে যায়। এখন আমার এখানে কোশ্চেন আসতে পারে যে যেহেতু পেশেন্টের ভমিটিং হচ্ছে, পেশেন্ট ডিহাইড্রেশন হয়ে গেছে, ডায়রিয়া আছে, তাহলে তো এটা ম্যানেজ করার জন্য আমাকে দ্রুত হাইপোটোনিক সলিউশন সরি দিতে হবে, তাহলে আমার দ্রুত হচ্ছে সেলগুলো পানি ফিল আপ হয়ে যাবে। এখানেই আমার পয়েন্ট যে আপনি যখন কোনো পেশেন্টকে হাইপোটোনিক সলিউশন দিবেন, ওই হাইপোটোনিক সলিউশন গুলো আপনার সেলগুলোকে রিডিহাইড্রেট করবে বা আপনার সেলগুলোতে পানি পৌঁছায় দিবে। কিন্তু এখানে পেশেন্ট হাইপোভলিমিক শক আছে। হাইপোভলিমিক শক কখন হয়? তার ব্লাড ভলিউমটা কমে গিয়েছে। এই অবস্থায় যদি আবারও তাকে হাইপোটোনিক সলিউশন দেন, তাহলে তার যতটুকু ব্লাড আছে ওই ব্লাডে যে পানির পরিমাণটা আছে আরো বেশি পানি তার সেলে চলে যাবে, কারণ হাইপোটোনিক সলিউশন সব সময় সেলের দিকে যেতে থাকে। দ্যাটস ওয়াই আমরা এই পেশেন্টকে নর্মাল স্যালাইন বা আইসোটোনিক সলিউশন দিই, কারণ এইটা পানিটাকে সেলের দিকে শিফট করে দেয় না, তার ব্লাড ভলিউমটাকে বাড়িয়ে দেয়। আমরা কি বুঝতে পেরেছি? ভাইয়া আবার একটু রিপিট করলে ভালো হবে। আচ্ছা, আমরা এখানে পেশেন্টের হচ্ছে হাইপোভলিমিক শক আছে। তো হাইপোভলিমিক শক কখন হয়? যখন বেসিক্যালি তার বডিতে ভলিউমটা কমে যায়। কি ভলিউম কমে যায়? ওয়াটার ভলিউম বা ব্লাড ভলিউম। এখন পেশেন্টের হাইপোভলিমিক শক আছে, সাথে তার ডায়রিয়া আছে, ভমিটিং আছে, মানে তার শরীর থেকে আরো বেশি পানি বের হয়ে যাচ্ছে। এই সময় আমরা ম্যানেজমেন্টের ক্ষেত্রে নর্মাল স্যালাইন, কিন্তু আমরা যখন পড়েছিলাম তখন আমরা পড়ছি যে হাইপোটোনিক যে সলিউশন গুলো, অর্থাৎ আম, যে স্যালাইন গুলোর হচ্ছে কনসেন্ট্রেশন কম, যে 0.45% নর্মাল স্যালাইন, এটা হাইপোটোনিক। এই স্যালাইন গুলো কি হবে? দিলে সেলগুলোতে দ্রুত পানি প্রবেশ করবে। কিন্তু এক্ষেত্রে আমরা এই স্যালাইনটা দিব না। কেন দিব না? কারণ আমরা যখন এই ধরনের পেশেন্টকে হাইপোটোনিক সলিউশন বা হাইপোটোনিক স্যালাইন দিব, তার ব্লাড থেকে আরো বেশি পানি তার সেলে শিফট হয়ে যাবে। কারণ হাইপোটোনিক সলিউশনের কাজই হচ্ছে ওয়াটার গুলোকে সেলে শিফট করে দেওয়া। তখন দেখা গেল যে পেশেন্টের ব্লাড ভলিউমটা আরো কমে যাবে এবং শক থেকে পেশেন্টের কন্ডিশন আরো খারাপ হয়ে পেশেন্ট মারা পর্যন্ত যাবে। দ্যাটস ওয়াই আমরা এখানে হাইপোটোনিক সলিউশন না দিয়ে আইসোটোনিক সলিউশন দিব। অর্থাৎ যখন কোনো পেশেন্ট সিভিয়ার শকে থাকবে, তার সিভিয়ার ভমিটিং থাকবে, সেক্ষেত্রে আমরা এই ধরনের পেশেন্টকে হাইপোটোনিক সলিউশন দিতে পারবো না। এখন বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। আমরা আগামীকাল এই যে হাইপোটোনিক, হাইপারটোনিক এবং হচ্ছে কলয়েড গুলো শেষ করবো। আপনারা কি আদৌ বুঝতে পারছেন? কাইন্ডলি সবাই আই থিঙ্ক সত্যটাই বলবেন, তাহলে দরকার হলে যদি আপনাদের বেশি হার্ড হয়ে যায় আমরা আরো ইজি করে পড়াবো।
জি ভাইয়া বুঝতে পারছি। জি, বুঝতে পারছি। আচ্ছা, সবাই ভালো থাকবেন। আর আপনারা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন তারা দ্রুত